দোকানটা খোলা, এটাকে বলা হচ্ছে এলএফএস, এলএফএস না, এলএফএস, ল্যান্ড ফেসিলিটেটর আর কি। তো ওখানে হচ্ছে যে এটা সরকার অনুমোদিত, সরকার লাইসেন্স দিয়েছে। আপনি আপনার নামজারি আবেদনটা ওখানে নির্দিষ্ট ফি এর বিনিময়ে, মনে করেন সে 50 টাকা বা 100 টাকা সরকার যে ফি আছে ওই ফি এর বিনিময়ে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এটা সরকার অনুমোদিত। এতদিন তো ধরেন বিভিন্নভাবে মানুষ অননুমোদিত ভাবে আবেদন করতো, এখন ওই অনুমোদিত জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন। এটা একটা সুবিধা, কারণ সে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আপনি দেখবেন যে ওখানে আবেদন করলে আপনার ভুল ত্রুটির সম্ভাবনা কম থাকবে। আমি অনেকদিন এসিলেনগিরি করেছি, আমার কাছে মনে হয়েছে মানুষ আসলে নামজারিতে আবেদনই ভুল করে, এবং আবেদন যখন ভুল করে তখন এসিলেন সাহেব আবেদন ওই অনুযায়ী দিতে পারে না। তখন আপনি যাকে দিয়ে আবেদন করেছেন সে তখন আপনাকে ভুল তথ্য দেয়, সে তখন বলে যে আবেদনটা এই হয়েছে সেই হয়েছে, আমরা সঠিক আবেদন করেছি, আসলে বাস্তবে আবেদন সঠিক করে নাই। আপনার ধরেন যে কয়েকটা ডকুমেন্ট দেওয়া দরকার, দলিল দেওয়া দরকার, দেখা গেছে যে বায় দলিলটা কোনো কারণে দেয় নাই, না দেওয়ার কারণে এসিলেন সাহেব জমির মিল পাচ্ছে না, অনুমোদন করতে পারতেছে না। কিন্তু ওই ভদ্রলোক আপনাকে বলবে যে আমি সব দিয়েছি, এসিলেন সাহেব বিভিন্ন কারণে দিচ্ছে না, দোষটা এসিলেন্ট অফিসের উপর দিয়ে দিই। এটাও একটা কারণ যে আসলে কেন নামজারিতে মানুষ জমি জমাতে আসলে হয়রানি হয়। মানুষও আসলে জানে না, মানে তার জমি জমার যে ইয়ে, মনে করেন আপনারা অধিকাংশ লোক আছে যে গত 20 বছরে জমির খাজনা দিতে যান নাই। জমির খাজনা দেওয়ার সুবিধাটা কি জানেন, যে আপনার জমিটা আপডেট আছে কিনা এটা আপনি জানলেন। তো 20 বছর পরে গিয়ে দেখলেন, যেমন আমি আগের স্টেশনে ছিলাম, আমার কৃষি অফিসার বলতেছে যে ওনার বাবা মারা যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হলো যে জমিগুলো একটু খোঁজখবর নেওয়া দরকার। গিয়ে দেখে যে ওনার অর্ধেক জমি চলে গেছে সরকারের নামে। এখন উনি যদি খাজনা দিতে যাইতো তাহলে কিন্তু উনি এটা আগে জানতে পারতো এবং সরকারের এগেইনস্টে উনি মামলায় যেতে পারতো। এখন আপনি নিয়ম আছে যে ভলিউম আসার 2 বছরের মধ্যে মামলা না গেলে ওই মামলা আর কোর্ট নিবে না। এই মানুষ এটা করে যে খাজনা অল্প টাকা, খাজনা 10 টাকা, কিন্তু এটার গুরুত্ব অনেক। কারণ আপনি খাজনা দিতে গিয়ে জানতে পারছেন যে জমি আপনার নামে আছে কিনা, জমি দেখা গেছে সরকারের নামে চলে গেছে নাকি আপনার চাচার নামে রেকর্ড হয়ে গেছে, আপনি খোঁজ খবর নেন না। এটা হচ্ছে মূল সমস্যা, যে কেউ আসলে, আমরা যারা শিক্ষিত তারাও জমি জমার কাগজগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করি না, যেটু দেখি না জমি জমার কাগজগুলি নিয়ে একটু আর মুরব্বী যারা আছে তারা তাদের সন্তানদের ওই জমি জমার তথ্য দিতে চায় না, একটু ইনসিকিউরিটিতে ভোগে যে আমার ছেলে মেয়েদেরকে এখনই জমি জমার ভাগাভাগির কথা বলবো। ভাগাভাগি দরকার নেই, আপনার ছেলে মেয়েদেরকে একটু ধারণা দেন যে আমার এই মৌজাতে এই প্লটটা আমার এবং এটার কাগজটা হচ্ছে এই। কিন্তু এটাও আসলে আমাদের দিতে চায় না। হঠাৎ করে বাবা মারা যায়, মারা যাওয়ার পরে দেখা গেল যে সন্তানরা আসলে জানেই না যে তার বাবার জমি কোন প্লটে আছে। এই একটা সমস্যা। অনেক বড় বড় লোক আমাকে ফোন দিয়েছে যে তার বাবা যে জমিটা নামজারি করে গেছে কোন প্লট এটা সে জানে না, শুধু জানে যে এই গ্রামের মধ্যে জমিটা আছে। এখন দেখা গেছে যে এই গ্রামের মধ্যে জমিটা খুঁজে বের করা আপনার জন্য খুবই টাফ একটা বিষয়, কারণ আপনার যদি জমি আপনার নামে না এসে থাকে, জমি যদি আপনার আরেকজনের নামে চলে আসে, এই জমি জীবনও ট্রেস করতে পারবেন না, খুবই টাফ। এখন আসলে জমি জমার সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিকদের মধ্যে সচেতনতা থাকতে হবে। আপনি বয়স্ক আছেন, আপনার সন্তানদেরকে জমি জমাগুলি কাগজগুলো অন্তত বুঝে যায়, তাকে বন্টন করতে চান না, আচ্ছা করেন না, কিন্তু কাগজগুলি বুঝায় যে আমার এই 20 বিঘা জমি আছে অথবা 20 কেয়ার জমি আছে, এই জমিগুলি এই মৌজাতে আছে এবং এগুলি আপডেট করা আছে। আপডেট মানে হচ্ছে যে নামজারি করা আছে অথবা রেকর্ড আপডেট করা আছে অথবা এই খাজনা পরিশোধ আছে, এটা করতে হবে। যদি করেন তাহলে জমি জমা, আর যত দেরি করবেন আরো কোর্টে আপনার মামলা নিবে না। জি জি, প্লিজ প্লিজ। আমরা তো সারা বাংলাদেশ